ঈশার কথা শেষ হতেই তার দিকে বিরক্ত নিয়ে তাকালো। অনেক বিরক্ত কণ্ঠে বলল, তুমি বড্ড বেশি কথা বলো চান, একটু চুপ থাকো। ঈশার এবার রাগ হলো, রাগান্বিত কণ্ঠে বলল, আমি কি বলেছি? আর আপনি কি বলছেন গাড়ি ঘোরান তো? উফ, আমাকে বাড়িতে দিয়ে আসুন। অনেক আবারও হঠাৎ রেগে গিয়ে বলল। আর একটা কথা বললে এখানেই নামিয়ে দিব বলে দিলাম। ঈশা ভয় পেল, তবুও বলল। আমাকে বাড়িতে দিই। কথা শেষ করতে পারল না মেয়েটা। হঠাৎ গাড়ি ব্রেক করায় কিছুটা সামনের দিকে ঝুঁকে গেল সে। তবে গাড়ির স্পিড বেশি না হওয়ায় খুব একটা সমস্যা হবে না। ঈশা নিজেকে সামলে ঠিক হয়ে বসে অনিকের দিকে তাকিয়ে বলল। আরে এভাবে থামান। আবারও কথা শেষ করতে পারল না হয় মেয়েটি। তার আগেই তার সামনে বসা পুরুষটি ধমকে উঠে বলল। নামো গাড়ি থেকে। ঈশা চমকালো, সত্যি সত্যি নামিয়ে দেবে তাকে। প্রথমে বিশ্বাস না হলেও পরক্ষণেই ভাবল লোকটা বড়ই নির্দয় নিষ্ঠুর, তাকে নামিয়ে দিতেও দ্বিধা করবে না সে। আগেও তাকে কত কষ্ট দিয়েছে, তারপর আবার আজ ইচ্ছে করেই তাকে আরও কষ্ট দিয়েছে। এই লোকের তাকে এই মধ্যরাতে মাঝ রাস্তায় নামিয়ে দেয়া খুব একটা কঠিন কাজ হবে না বোধহয়। মেয়েটার অসহায় লাগলো, বাবা মার সাথে ওই গাড়িতে গেলেই আরও এত কিছু হতো না। তার ভাবনার মাঝে পুরুষটি আবারও গম্ভীর কণ্ঠে বলল। কি হলো, নামতে বলছি না? ঈশার মুখ বিবরে অসহায় ভাব ফুটিয়ে তুলে বলল। আর কথা বলবো না তো, নামিয়ে দেবেন না দয়া করে। পুরুষটি মনে মনে মানল বা এই কথাটারই অপেক্ষায় ছিল। সে গম্ভীর কণ্ঠে বলল। ঠিক আছে, আর একটা কথা বলবো না, না হলে কিন্তু। রাত এখন প্রায় 12:30টার কাছাকাছি। বড় বেডরুমের সোফার উপর জড়সড়ো হয়ে বসে আছে ঈশা। পরনে তার একটা কুর্তি ও প্লাজো, গলায় ওড়না পেঁচিয়ে বসে আছে সে। অনিকের রুমের আলমারির একাংশ জুড়ে মেয়েদের বিভিন্ন ধরনের ড্রেস, শাড়ি ও প্রয়োজনীয় সব কিছুই ছিল। মেয়েটা অবাক হলেও তা নিয়ে খুব বেশি ভাবেনি সে। মাথায় তার অন্য নানান চিন্তা ভাবনা। এ বাড়িতে আসার পর কারোর সাথেই দেখা হয়নি তার। তারা যখন এ বাড়িতে পৌঁছেছিল, আজাদ চৌধুরী ও আমিনাত চৌধুরী তখনও ফিরেনি বাড়িতে। আগে বের হলেও ঈশার বাবা মাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আবারও এখানে আসতে তাদের সময় লেগেছে। তারপর বাড়ি ফেরার পর আর অনিকের ঘরে আসেনি তারা। ঈশা অনিকের ঘরের বড় জানালা দিয়ে দেখছিল তারা যখন বাড়িতে ফিরে আসে। তার আর সাহস হয়নি তাদের সামনে যাওয়ার। লজ্জায় অস্বস্তিতে ঘিরে ধরেছে তাকে। তাকে দেখলে কি বলবে কি ভাববে এই চিন্তায় পাগল প্রায় অবস্থা তার। আর তার বাবা মা তার জন্য নিশ্চিত অপেক্ষা করছে। এত দেরি হওয়াতে হয়তো চিন্তাও করছে। ঈশার এত শত চিন্তার মাঝে খট করে আওয়াজ তুলে ওয়াশরুমের দরজার খুলে বেরিয়ে এলো অনিক। পরনে তার একটা ঢোলাঢালা টি শার্ট ও হাঁটু অবধি হাফ প্যান্ট। ঈশা তাকালো তার দিকে। কিছু বলতে গিয়েও থেমে গিয়ে কিছুক্ষণ থম মেরে বসে থেকে হঠাৎ অনিকের দিকে তাকিয়ে বলল। আমার বাবা মা চিন্তা করছে আমার জন্য। অনিক তখন ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আধভেজা তাওয়াল দিয়ে চুল মুছে। ঈশার প্রশ্নে তার দিকে ঘাড় ঘুরিয়ে এক পলক তাকিয়ে বলল। আমি তাদের বলে দিয়েছি। ঈশা অবাক হলো, কখন তার বাবা বলল, আর তার বাবা কি মেনে নিল এত সহজে? ঈশা প্রশ্ন করতে চাইলেও কিন্তু সারাদিনের ক্লান্ত শরীর ঘুমে ঢুলছে তার। আবার সারা বিকেল কান্না করায় চোখ জ্বলছে এখন তার। তার উপর রাত হয়েছে অনেক। ক্লান্ত শরীর যেন আর চোখ খুলে রাখতে পারছে না। ঘুমে ঢুলো ঢুলো ভাব হয়ে পড়ে যাচ্ছিল। সেই সময় নিজেকে শুনে আবিষ্কার করলো মেয়েটি। চমকে উঠলেও সে চোখ বড় বড় করে তাকালো তার সামনে নিয়ে থাকা পুরুষটির দিকে। অবাক কণ্ঠে বলল। আরে কি কি করছেন, নামান আমাকে। অনেক শুনল না, এগিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল অর্ধাঙ্গিনীকে। মেয়েটার মনে অযাচিত চিন্তা ভাবনা ঢুকলো। ঢোক গিলে ঈশা যা ভাবছে এমন কিছু হোক এই মুহূর্তে সে চায় না। বাধা দেওয়ারও কোনো কারণ তার কাছে নেই। তাদের সম্পর্ক সম্পূর্ণ হালাল ও বৈধ। অনেক তার কাছে নিজের অধিকার চাইলে কিভাবে আটকাবে সে? কি বলবে তাকে? মেয়েটা ভেবে পেল না। তবে তাকে অবাক করে দিয়ে তার সামনে থাকা পুরুষটি তার ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে তার পাশে শুয়ে তাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে মাথায় আলতো করে অধর ছুঁয়ে দিয়ে চোখ বুজে বলল। বড্ড ক্লান্তি, আমি চান একটু শান্তি দাও। বড়ই অদ্ভুত আবদার তার। মেয়েটা কেঁপে উঠল তার ছোঁয়ায়। না কথায় তা বোঝা গেল না, তবে তার হৃস্পন্দন দ্বিগুণ হলো। তার আপন পুরুষটির হৃস্পন্দনও যে বেসামাল তা বুঝল মেয়েটি। আঁখি জোড়া বন্ধ করে তা অনুভব করল সে।
তার হৃৎস্পন্দনও যেন ছন্দের ন্যায় প্রভাবিত হচ্ছে। ক্লান্ত পরিশ্রান্ত শরীর আর কিছু ভাবতে চাইল না। একটু আরাম পেয়েই যেন আগে জোড়ায় গভীর নিদ্রা এসে জমা হলো। আপন প্রণয় পুরুষের বুকে মাথা রেখে ঘুমানোর কত দিনের স্বপ্ন তার পূরণ হলো। সে কথা ভাবার বা খুশি হওয়ার সময়টুকু পেল না মেয়েটি। শুধু পরম শান্তিতে আগে জোড়া বন্ধ করে স্বামী নামক প্রণয় পুরুষটির হৃৎস্পন্দন অনুভব করতে থাকলো সে। নিজের অজান্তেই তার নরম হাতের দ্বারা পুরুষটির শক্তপোক্ত শরীরটি জড়িয়ে ধরল সে। অনেকও নিজের সাথে জড়িয়ে নিল মেয়েটিকে। রাতের আধার হারিয়ে সূর্যের উদয় হয়েছে পশ্চিম আকাশে। ঝলমলে রোদের তাপে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে এই ধরনী। সময় তখন সকাল ৮টা করে আখিজোড়া খুলে সামনে তাকালো আয়নিকা। তার শরীর যে শক্তপোক্ত কোনো কিছুর সাথে বেঁধে আছে তা বুঝতে পারল মেয়েটি। ঘরের চারদিকে নজর বুলিয়ে উঠে বসতে চাইল সে, তবে শরীরে অজস্র ব্যথা ও শক্ত কোনো কিছুর বাধা পেয়ে আবারও বিছানায় শুয়ে পড়ল মেয়েটি। তার নড়াচড়ায় ঘুম ভেঙে গেল শুভ্রের। চোখ বন্ধ রেখেই ঘুম ঘুম কণ্ঠে বলল, দাঁড়াও, আমি ড্রেস নিয়ে আসছি। আর্নিকা তার ঘুম ঝরানো কণ্ঠে মোহিত হলো। পরক্ষণে তার দেরি হচ্ছে ভেবে বলল, ছাড়ুন, আমি উঠবো। না, এক আবারও তার ঘুম জড়ানো কণ্ঠে আর্নিকা হালকা রাগ মিশ্রিত কণ্ঠে বলল। কি না, আমি উঠবো, ছাড়ুন। শুভ্র আখিজোড়া খুলে তার দিকে এক পলক তাকিয়ে আবারও মেয়েটার ঘাড়ে মুখ গুজে বলল, না, উঠুন, আমার দেরি হচ্ছে। শুভ্র মানল না। আনিকা কত চেষ্টা করলো ছাড়া পাওয়ার জন্য, কিন্তু শেষে বাধ্য হয়ে আবারও পড়ে রইল শুভ্রর বাহু বন্ধ নিতে। বেশ কিছুটা সময় পর মেয়েটাকে ছাইল শুভ্র। নিজেই উঠিয়ে তাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে এগোলো সে। আনিকা আতঙ্কিত কণ্ঠে বলল। সকাল সকাল কি করছেন আপনি? হ্যাঁ, শুভ্র ভাবলেশীন কণ্ঠে বলল। মেয়েটার লজ্জায় চোখ মুখ কুঁচকে নিল, বিড়বিড় করে বলল। অসভ্য নির্লজ্জ পুরুষ। শুভ্র সন্দেহ উত্তর দিল না। নিজ ভঙ্গিমায় সে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। আয়নিকাকে ওয়াশরুমের ভেতর নামিয়ে দিয়ে বলল। আয়নিকা কিছু বলল না, শুভ্রর উত্তরের অপেক্ষাও করল না, বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। মিনিট খানিকের মাঝে আবারও শাড়ি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস হাতে ফিরে আসলো সে। সেগুলো জায়গা মতো রাখতেই আয়নিকা বলল। এবার আপনি যান। শুভ্র ভ্রু কুঁচকে তাকালো, তারপর বলল। সাথে গোসল করব, আমার দেরি হচ্ছে। আনিকা তার দিকে ভ্রু কুঁচকে তাকালো। শুভ্রের দৃষ্টি নিজের দিকে দেখেই লজ্জা পেল মেয়েটা। নিজের পরনে শুভ্রের ব্ল্যাক শার্টটি টেনে টুনে হাঁটু ঢাকতে চাইল সে। তারপর বলল। ঠিক আছে, আপনি আগে করুন, তারপর আমি। শুভ্র তৎক্ষণাৎ জবাব দিল। দরকার নেই, একসাথেই করব। মেয়েটার অবস্থা নাজুক, সে চটজলদি বলল। আমি শাড়ি পরবো না, ড্রেস নিয়ে আসি। মেয়েটা পা বাড়ালেও শুভ্র বাধা দেয়। নিজেই বাইরে যেতে যেতে বলল। আমি আনছি, দাঁড়াও। আনিকা কিছু বলল না। শুভ্র বেরিয়ে গিয়ে কয়েক পা আগাতেই হঠাৎ আওয়াজে পেছন ফিরে তাকালো সে। ওয়াশরুমের দরজা বন্ধ দেখে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে দরজায় হালকা ধাক্কা দিয়ে বলল। দরজা খুলো, আমার সাথে বেইমানি। ওপাশ থেকে আর্নিকা বিশ্বজয়ের হাসি দিয়ে উচ্চ স্বরে বলল। খুলবো না, যা করার করেন। শুভ্র কটমট করে তাকিয়ে থাকলো দরজার পানে। তার বউ তাকে বোকা বানালো, ভাবতেও পারছে না সে। দিন দিন তার বউটা চালাক হয়ে যাচ্ছে। না, এই চালাক বউ ভালো না, তার বোকা বউটাই ভালো ছিল। সকাল তখন প্রায় ৯টা। চৌধুরী বাড়ির ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করার জন্য বসে আছেন আজাদ চৌধুরী। মুখবিবর প্রচণ্ড গম্ভীর তার। আমিনা চৌধুরী একে একে খাবার সাজিয়ে দিচ্ছে তার সামনে। তাকে কিছুটা ভীত দেখালো এ পর্যায়ে। তখনই সিঁড়ি বেয়ে নিচে নামলো ঈশা ও অনিক। অনেক সম্পূর্ণ ফর্মাল ড্রেস আপে বোঝাই যাচ্ছে অফিসের জন্য একেবারে তৈরি হয়ে নিচে নেমেছে সে। ঈশার পরনে হালকা নীল রঙের শাড়ি। আমিনা চৌধুরী পায়ের আওয়াজে সিঁড়ির দিকে তাকালেন। আঁখিজোড়া মুগ্ধতা ছড়ালো তার। দুজনকে একসাথে দেখে মুগ্ধ হলেন তিনি। নজর লাগার ভয়ে দৃষ্টি সরালেন। স্বামীর মুখের দিকে তাকাতেই বললেন, আজ বড় কিছু না হলেও কিছু একটা হবে। অনিক ও ঈশা ডাইনিং টেবিলের কাছে আসতেই আমিনা চৌধুরী তাদের দিকে এগিয়ে গেল। দুজনের মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন তিনি। ঈশার মনের ভীতি কিছুটা কমল। বেচারি খুবই চিন্তায় ছিল, কিন্তু শাশুড়ি মায়ের এমন ব্যবহারে খুশি হলো সে। সে ভেবেছিল তাকে দেখে হয়তো আজাদ চৌধুরী ও আমিনা চৌধুরী অবাক হবে, কিন্তু তারা অবাক হলেন না। ঈশা বুঝলো তারা আগের থেকেই তার কথা জানে, তাই আর কিছু বলল না সে। আমিনা চৌধুরী তাকে বসতে বললে সে না করে দেয় ও তার সাথে খাবার পরিবেশন করে দিতে চাইলে তিনি বাধা দেন। তাই ঈশা বাধ্য হয়ে ব্রেকফাস্ট করতে বসে।
অনিক ততক্ষণে বসে পড়েছে টেবিলে। ঈশাও এগিয়ে গিয়ে তার পাশে বসে পড়ে। অনিকের খাবার যখন প্রায় শেষের দিকে আজাদ চৌধুরী বড়ই গম্ভীর কণ্ঠে বললেন, তুমি হঠাৎ এই সিদ্ধান্ত নিয়ে কি ঠিক করেছো অনেক? অনিক তাকালো বাবার দিকে, শান্ত কণ্ঠে বলল, বউ আমার তাহলে আমার সাথে থাকবে না তো কোথায় থাকবে? ঈশা এই কথা শুনেই গলায় খাবার আটকে গেছে, একদম স্থির হয়ে বসে আছে। সে মুখের খাবারটুকু গিলতে পারছে না। আজাদ চৌধুরী ছেলের কথায় তার দিকে কটমট দৃষ্টিতে তাকালেন, রাগী কণ্ঠে বললেন, বেয়াদব ছেলে, তাহলে সেদিন কেন নিয়ে আসোনি? এভাবে লুকিয়ে কেন? অনিক আগের ন্যায় বলে উঠল, লোকে না বাবা, তোমাদের জানিয়ে এনেছি। বাড়িতে তো এসে তারপর আমাদের জানিয়েছো তুমি। অনিক এবার উত্তর দিল না। আজাদ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে আবারও রাগী কণ্ঠে বললেন, ঈশাকে আজ বাড়ি নিয়ে আসবে। অনুষ্ঠান আর বেশি দিন নেই, অনুষ্ঠানের পর একেবারে এই বাড়িতে আসবে। অনিক বাবার দিকে তাকিয়ে থেকেই বলল, ও এখানেই থাকবে, কোনো অনুষ্ঠানে আমি বুঝি না। আজাদ চৌধুরী ধমকে উঠে বললেন। অনেক। আমিনা চৌধুরী পরিস্থিতি সামলাতে বললেন, রাখছেন কেন? ওদের তো বিয়ে হয়েই গেছে, তাহলে সমস্যা কি? আজাদ চৌধুরী তাকালেন স্ত্রীর পানে, শক্ত কণ্ঠে বললেন, আব্দুল সাহেব কি ভাববেন, তাকে কি জবাব দেব আমি? অনিক চেয়ার থেকে উঠতে উঠতে বলল, তা নিয়ে তোমায় ভাবতে হবে না বাবা, আমার শ্বশুরকে আমি মানিয়ে নিব। তুমি তোমার অনুষ্ঠানের আয়োজন করো তাড়াতাড়ি। আজাদ চৌধুরী কিছু বলতে চাইলেন, কিন্তু তৎক্ষণাৎ আমিনা চৌধুরী তাকে থামিয়ে দিয়ে বললেন, অনেক সামলে নিবে বলেছে, যখন থাক না। অনেক সামলে নিবে বলেছে যখন, থাক না, আর ঝামেলা করবেন না। আজাদ চৌধুরী শক্ত চোখে তাকালেন স্ত্রী ও ছেলের পানে, কিছু বললেন না। আর অনেক ঈশার দিকে তাকিয়ে চোখের ইশারায় বাই বলে বেরিয়ে গেল বাড়ি থেকে। ঈশা কিছুই বলল না। এত সময় সে শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করল। সময়ের ধারা নিজ গতিতে বয়ে চলতে চলতে এর মাঝে কেটে গেছে বেশ কয়েকদিন। রাগ অভিমান খুনসুটিতে বেশ ভালোই চলছে সকলের জীবন। কেউ বা প্রিয় মানুষটিকে নিজের করে পাওয়ার উল্লাস, আবার কেউ তার কাছে কাউকে হারানোর বেদনায় জর্জরিত হয়ে ভেঙে নিজেকে গড়িয়ে তোলার এক নতুন প্রচেষ্টায় কাটিয়ে দিয়েছে বেশ কয়েকদিন। চারদিকে বিয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে, হই হুল্লোড়ে মেতে উঠেছে তিনটি পরিবার। ওঠার কথাও, কাল বাদে পরশু দুই দম্পতির একসাথে গায়ে হলুদ, পরের দিনই বিয়ে। যদিও বা তাদের বিয়ের কার্যক্রম আগেই শেষ হয়েছে, তারপরেও মনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে সকলের সিদ্ধান্তে আবারও ইসলামিক মতে বিয়ে পড়ানো হবে। এতে বেজায় খুশি আনিকা। বউ সাজার শখ কোন মেয়ের নেই, সবারই আছে, ঠিক তেমনই তারও আছে। কিন্তু তার জীবনে হঠাৎ করে শুভ্রের আগমনে এই আশা মাটি চাপা পড়েছিল। কিন্তু অবশেষে তার জন্যই আবারও তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। অন্যদিকে ঈশাও মহা খুশি, দুই বান্ধবী একসাথে বউ সাজবে যে তারা। তবে তার থেকেও বড় কথা, নিজের স্বপ্ন পুরুষ, প্রণয় পুরুষকে নিজের একান্ত করে পাওয়ার উল্লাস কার বা না থাকে। দুই বান্ধবী একসাথে বউ সাজবো মজার ছলে গল্পে আড্ডায় হাসাহাসি করে ভাবা স্বপ্নগুলো যখন বাস্তবিক রূপ নিচ্ছে, তখন যেন তাদের ভাষা হারিয়ে ফেলেছে তারা। এইভাবে একসাথে বউ সাজার কত পরিকল্পনা করত, কত কি যে ভাবত দুজনে একসাথে মিলে। যদিও তাদের মনের মাঝে ছিল এ আশা পূর্ণ হওয়ার সম্ভব নয়, কিন্তু অপ্রত্যাশিতভাবেই যখন সেই সব পরিকল্পনা আশা পূরণ হচ্ছে, তখন তারা দুজনেই বাকহীন হয়ে পড়েছে। তবে পরক্ষণেই খুশি হতে ভোলেনি। ঈশা আপাতত তার বাবার বাড়িতেই আছে। অনেক সেদিন তাকে যেতে দেয়নি আর বাড়িতে। তার বাবাকে কিভাবে মানিয়েছে সে বিষয়ে কিছু জানে না ঈশা। অনেক তাকে জানায়নি এবং সেও খুব একটা জানার আগ্রহ দেখায়নি। তারপরও সে চৌধুরী বাড়িতেই ছিল। দুদিন আগেই তার বাবা মা এসে তাকে নিয়ে গেছে নিজেদের কাছে। একমাত্র মেয়ের বিয়ে, আর সেই মেয়ে যদি বাড়িতে না থাকে তাহলে কি ভালো দেখায়? অনিকও এবার চেয়েও বাধা দিতে পারেনি এ বিষয়ে। তবে ঈশাকে কয়েকবার না করেছিল যেতে না যায়, কিন্তু মেয়েটা শোনেনি, সে চলে গিয়েছে তার বাবার সাথে। অনিকও এই ক্ষণিকের দূরত্ব মেনে নিয়েছে এবার। তবে মেনে নেয়নি ঘাড়তেরা জেদি শুভ্র। সে ঠিকই নিজের জেদ দেখিয়ে আনিকাকে আটকে দিয়েছে তার কাছে। এতে বেজায় বিরক্ত মেয়েটা। বিরক্ত হওয়ার কথা নয় কি, কাল বাদে পরশু তার বিয়ে, আর সে কিনা বাড়িতে নেই। তার থেকেও বড় কথা শুধু যে তার বিয়ে তা তো নয়, তার একমাত্র ভাই সাথে একমাত্র বান্ধবীরও তো বিয়ে। তাহলে তার কি সেখানে উপস্থিত থাকা জরুরি নয়?
কিন্তু এই কথা যে গত এক সপ্তাহেও এই লোককে বোঝাতে ব্যর্থ সবাই, সেই ঘটনার পর তার বাড়ি থেকে বেরোনোর করা নিরাপত্তার সাথে নিষেধাজ্ঞা শুভ্রের। নিজের বিয়ের শপিংয়েও যেতে পারেনি সে। বড়ই হতাশ মেয়েটা। শুভ্র জেদ সে জানতো, তাই বলে এত জেদি বাড়ির প্রত্যেকটা মানুষ বুঝিয়েও তাকে মানাতে পারেনি তার এক কথাই। বউকে আমি কিছুতেই একা ছাড়বো না। দরকার পড়লে এই বাড়ি থেকেই বউ সেজে যাবে, আবার এই বাড়ি থেকেই ফিরে আসবে। ঘরভর্তি মানুষের সামনে এমন কথায় রাগ যেন তরতরিয়ে বেড়েছিল আর্নিকার। রাগে ঘুমিয়ে নিজেকে দমাতে না পেরে সেও তার শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির সব মানুষের সামনে শুভ্রের উদ্দেশ্যে বেশ রাগী কণ্ঠে বলেছিল, সাজবো না আমি আপনার বউ। যত সব ফালতু কথা কখনো শুনেছেন? শ্বশুরবাড়ি থেকে বউ সেজে কেউ আবার শ্বশুরবাড়িতেই আসে? আপনি নিজেই বউ সেজে নিজেই যান আপনার শ্বশুরবাড়ি। আমার বিয়ে আর আমি পড়ে আছি শ্বশুরবাড়িতে, এটা কোনো কথা হলো? খারাপ লোক কোথাকার। আপনার মধ্যে দয়া মায়া নেই? একটু দয়া করেও তো আমাকে ও বাড়ি পাঠাতে পারেন। দয়া মায়াহীন নির্দয় লোক কোথাকার। মেয়েটার রাগে হিতাহিত জ্ঞান ভুলে আরও অনেক কিছুই বলতো, তবে তাকে মাঝপথে থামিয়ে দিয়ে শুভ্রতা শান্ত করিয়ে সেখান থেকেই নিয়ে গেছে। আর্নিকার এত কথাতেও কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি শুভ্রের মাঝে। সে ঠায়ভাবে বসেছিল সোফার ওপর। তবে আবারও সবার এক দফা বোঝানো বাবার করা নির্দেশে সে সোফা থেকে উঠে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বলেছিল, ঠিক আছে, হলুদ সন্ধ্যার দিন এখান থেকে কমিউনিটি সেন্টারে যাবে। তারপর সেখান থেকে সেই দিন রাতে ও বাড়িতে, তারপর বিয়ের দিন আবারও আমার বউকে আমি নিয়ে আসবো। বউ ছাড়া বেশি দিন থাকতে পারবো না আমি। এটাই আমার শেষ কথা। এর বেশি কিছু শুনতে চাই না আমি। এই কথায় আর্নিকার বাবা আজাদ চৌধুরী মানতে না চাইলে সবাই তাকে মানিয়ে নিয়েছে। শুভ্রজি এতটুকু মেনে নিয়েছে, এটাই কি বেশি নয়? এর বেশি আশা করাটা যে নিতান্তই মূল্যহীন। শহরের বুকে তখন আধার নেমেছে। অন্ধকার ছেয়ে গেছে শহরের অলিগলি। নীলিমা আকাশে অর্ধগোলাকৃতি এক উজ্জ্বল চাঁদের দেখা মিলেছে, সাথে হাজারো তারার এক বিশাল সমাবেশ মৃদু উজ্জ্বল করে তুলেছে এ ধরনীকে। সময় তখন প্রায় রাত 10টা কি 10:30। বিছানার ওপর বসে একটি বালিশ কোলে তুলে নিয়ে সেথায় হাতের কনুই ঠেকিয়ে বিশেষ চিন্তায় বিভোর আর্নিকা। তার ঠিক সামনের সোফায় বসে ল্যাপটপে কাজ করছে শুভ্র। সব সময়ের মতো আজকেও তার পরনে ঢোলাঢালা ট্রাউজার ও টি শার্ট। কপালদ্বয়ের মাঝে দুটি ভাঁজ ফেলে মুখবিবর গম্ভীর করে চেয়ে আছে ল্যাপটপের দিকে। ডান হাতের আঙুল তার ল্যাপটপের কিবোর্ডের উপর চালিয়ে যাচ্ছে সুদক্ষ পরিপক্কভাবে। বিয়ের জন্য সামনে 2-3 দিন অফিস যেতে পারবে না সে, তাই আগেই কাজ সেরে রাখছে। তার জন্যই এত ব্যস্ততা তার। আশেপাশে কাউকে দেখার সময় যেন নেই তার কাছে। আর্নিকা আরও কিছু সময় নানা কল্পনা জল্পনা করে হুট করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। তারপর দ্রুত পায়ে এগিয়ে গেল শুভ্রের দিকে। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কোমরে 2 হাত গুজে বেশ ভারী কণ্ঠে বলল, আমার কথা আছে আপনার সাথে। শুভ্র নিষ্কাজে লিপ্ত থেকে শান্ত কণ্ঠে বলল। বলো। আর্নিকা বহু সাহস সঞ্চয় করে আসলেও এই গম্ভীর পুরুষের কণ্ঠে সব যেন তাকে ছেড়ে পালালো। ঢোক গেল মেয়েটা আগের ন্যায় ভারী কণ্ঠে বলল। আমি কালকেই ও বাড়ি যাব। শুভ্র যেন শুনেও শুনল না। কোনো জবাব ও না পাওয়া গেল না তার থেকে। মেয়েটা আবারও বলল, শুনুন না, আমি কাল যাব, প্লিজ না করবেন না। এ পর্যায়ে শুভ্রের জবাব শোনা গেল বেশ শান্ত ভঙ্গিতে শুধালো, কেন যাবে? কেন যাবে? এটা কোনো প্রশ্ন হলো? তার বিয়ে, অথচ সে কেন যাবে সেটাই জিজ্ঞাসা করছে। আর্নিকার রাগ হলো, তবে রাগ দেখালো না। শুভ্রের পাশে কিছুটা দূরত্ব রেখে সোফায় বসে বেশ জোরপূর্বক মিষ্টি হেসে নরম স্বরে বলল, আমার কত কাজিন এসেছে ওই বাড়িতে, তারা সবাই আমায় যেতে বলেছে। আমার বিয়ে আমি যদি না যাই তাহলে কি করে হয় বলুন তো? আর বিয়ে তো একবারই করছি, তাই না? যদি ঠিকভাবে উপভোগ করতে না পারি তাহলে কি ভালো লাগবে? শুভ্র আবারও ঠিক আগের ন্যায় নিরস কণ্ঠে বলে উঠল, এই নিয়ে তুমি দ্বিতীয়বার বিয়ে করছো। তারপরেও যদি তোমার মন না ভরে তাহলে চিন্তা নেই। তোমার ইচ্ছে হলে আবারও 2বার বিয়ে করব। তবুও তুমি হলুদের দিন ব্যতীত বাড়ির বাইরে যাবে না। আর্নিকার রাগ বাড়ল। কত সুন্দর করে বোঝালো, তারপরেও এই পুরুষ বুঝতে চায় না। এই লোকের সাথে যে কথা বলা বেকার তা ঠিকই বুঝলো মেয়েটা। বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল। বিরক্তিতে উঠে যেতে চাইল সে, তবে তৎক্ষণাৎ বাধা পড়ল তার পাশে বসা সুস্বাস্থ্য দেহের অধিকারী পুরুষটির বাহুবন্ধনীতে। আর্নিকা ছটফট করল ছাড়া পাওয়ার জন্য।
তবে বরাবরের ন্যায় ব্যর্থ হলো সে এবারেও। শুভ্র এক হাতে মেয়েটার কোমর পেঁচিয়ে ধরে বেশ ধীর আইসি ভঙ্গিতে অন্য হাতে ল্যাপটপ বন্ধ করল সে। তারপর সেটি সাইডে রেখে দু হাতে জাপড়ে ধরল মেয়েটিকে। গলায় মুখ গুজে দিতে দিতে ধীর কণ্ঠে বলল, ওই অসহ্য পুরুষটাকে তোমার সারা জীবন সহ্য করতে হবে বউ। শহরের একটি নামকরা বড় কমিউনিটিস ব্লকে সেন্টার বুক করা হয়েছে দুই দম্পতির পুনর্বিবাহের জন্য। চারিদিকে হলুদ গাঁধার ফুল সাথে সবুজ ও নানা বাহারি ফুলের সমারোহ। বাগান সাইডে বেশ বড় করে স্টেজ সাজানো হয়েছে, যার মাঝ বরাবর দুটি মাঝারি সাইজের সোফা। তার চারপাশে হলুদ গাঁদা ফুল দিয়ে ডেকোরেট করা, সাথে সবুজ আর্টিফিশিয়াল বিভিন্ন লতাপাতা। মাঝখানে ফুলের সাহায্যে লেখা শুভ হলুদ সন্ধ্যা, মিসেস আর্নিকা খান ও মিসেস ঈশা চৌধুরী। সোফার সামনে ছোট্ট মাঝারি আকারের টেবিলটির উপর গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে 4টি হলুদের বাটি ও 2 ডালা মেহেন্দির কোণ। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত থেকেই সেখানে আলোয় ঝলমল করে উঠেছে। আত্মীয় স্বজনের উপস্থিতি শুরু হয়ে গিয়েছে সেথায়। কমিউনিটি সেন্টারের একটি রেস্টরুমে বসে আছে ঈশা। সে মূলত অপেক্ষা করছে আনিকার জন্য। আনিকা আসলেই তবে দুজনে একসাথে স্টেজে গিয়ে বসবে তারা। এই মুহূর্তে এই কক্ষে সে একাই আছে। সবসময় তার কাজিন ও বান্ধবীরা সাথে থাকলেও একটু আগেই তারা বাইরে গিয়েছে। ঈশা বসে আছে বড় ড্রেসিং টেবিলের সামনে, ছোট্ট একটা টুলে। পরনে তার গোলাপি ও গোল্ডেন সংমিশ্রণে ভারী লেহেঙ্গা। লাল তাজা গোলাপ ও রজনীগন্ধা ফুলের অলংকার কানে গলায়, হাতের সাথে লাল গোলাপের তিতলিও বাদ পড়েনি। কোমর সমান কেশগুচ্ছ বাঁধন খুলে সেথায় বেলি ফুলের মালা দেয়া। ড্রেসিং টেবিলের সামনে বসেছিল ধ্যানমগ্ন হয়ে। হাতের ফুলের কাকনগুলি মেলেছে দেখার মাঝে। হুট করে এই কোমল স্পর্শে কেঁপে উঠল মেয়েটি। তার একান্ত আপন পুরুষটি শক্ত দুহাতের সাহায্যে আলতোভাবে তাকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ গুজে একের পর এক অধর ছুঁয়ে দিচ্ছে সেথায়। এই বেসামাল স্পর্শে পরিচিত হলেও নিজেকে সামলাতে ব্যর্থ মেয়েটি। বারংবার কেঁপে উঠছে সে। তার উদরে রাখা পুরুষটির হাতের বাহু শক্ত করে আঁকড়ে ধরেছে। কিছু বলতে চাইল, তবে তাকে কিছু বলতে না দিয়ে অনেক মোহনীয় কণ্ঠে ধীরে ধীরে বলল, আর কত অপেক্ষা করবো বউ? ঈশা আবেশে চোখ বন্ধ করে আছে। অনিকের প্রশ্নে সেও ধীর কণ্ঠে বলল, অপেক্ষায় আছেন বুঝি? অনেক মাথা তুলে দেখলেও প্রিয়সীর স্নিগ্ধ আদল খানে। কপালে ওষ্ঠজোড়া ছুঁয়ে দিয়ে বলল, আপনি তো রেগেছেন ম্যাডাম। ঈশা আঁকি জোড়া খুলিয়ে তাকালো তার দিকে। লজ্জা মিশ্রিত হেসে মাথা নিচু করে বলল, তাহলে আরো কিছু সময় অপেক্ষা করুন। অনেক দু চোখ ভরে দেখলো তার লাজে রাঙা হাসি। সেদিকে চেয়ে থেকেই বলল, করলাম না হয়, কিন্তু এই পীড়াদায়ক অপেক্ষার ফলস্বরূপ কি দেওয়া হবে এই অধমকে? কি চান? যদি বলি তোমায়। ঈশা তার দিকে চেয়ে চোখে চোখ রেখে বলল। আমি তো সেই শুরু থেকেই আপনার। অনেক হাসলো, তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, এভাবে তো তুমি আমারই, তবে আমি তোমাকে গভীরভাবে চাই। ঠিক ততটা গভীরভাবে যতটা গভীরভাবে পেলে তোমার অস্তিত্বে আমি বিলীন হতে পারি। তোমার আমার মাঝের এই অদৃশ্য লুকোচুরির দেয়াল ভাঙতে পারি। মেয়েটা মনে হয় বুঝলো তার কথার অর্থ। লজ্জা নিবারণের জন্য উল্টো ঘুরে তাকে লজ্জা দেয়া পুরুষটির বুকেই মুখ লুকালো সে। অনেক হাসলো, কিছু বলল না আর। সন্ধ্যার আগমনে চারিদিক অন্ধকারে আচ্ছাদিত। তবে নিউ টাউন কমিউনিটি সেন্টারের চিত্র কিছুটা আলাদা। চারিদিকে আলোয় ঝলমল করছে যেন। হলুদ সন্ধ্যার অনুষ্ঠানের পরিবেশকে জমকালো করে তুলতে রঙিন স্ট্রিট লাইট এবং ল্যাম্প দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়া রঙিন কাপড়, ফুল ও অন্যান্য জিনিস দিয়ে বাগানে স্টেজ সাজানো হয়েছে। টাটকা ফুলের ব্যবহার সজ্জার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। গাঁদা, গোলাপ, জুঁই ইত্যাদি ফুল দিয়ে প্রবেশপথে মালা তৈরি করে ঝুলানো হয়েছে। স্টেজের মাঝে বড় সোফায় বসে আছে দুই দম্পতি। আর্নিকা ও ঈশা মাঝে বসে আছে এবং আর্নিকার অপর পাশে শুভ্র আর ঈশার অপর পাশে অনেক। ঈশা ও আর্নিকার পরনে একই ডিজাইন ও একই রঙের সেম লেহেঙ্গা। তাজা ফুলের অলংকার ও ভারী মেকআপ সবকিছুই একই তাদের। দুহাত ভরে মেহেদি দিয়ে বসে আছে তারা। কিছুক্ষণ আগেই মেহেদি পরানোর পর্ব শেষ হয়েছে তাদের। আর্নিকার বাঁ হাতের মাঝে মাঝারি সাইজে সুন্দর করে শুভ্রের হৃদস্পন্দনময়ী এবং ঈশার হাতের মাঝে অনেকের প্রণয়িনী।
লেখা, যা তাদের স্বামী নামক প্রিয় পুরুষ নিজেই লিখে দিয়েছে। দুজনের চোখে মুখে লেগে আছে তৃপ্তির হাসি, প্রিয় মানুষটিকে আবারও একবার নিজের করে পাওয়া প্রফুল্লতা। অনিক ও শুভ্রের পরনে হোয়াইট পাঞ্জাবি, তার উপর হলুদ কোটি। বাড়ির বড়রা এক এক করে তাদের হলুদ ছুঁয়ে দিয়ে দোয়া করে দিয়ে যাচ্ছে তাদের সাথে। মিষ্টি মুখ করাতেও ভুলছে না কেউ। ডায়েট ফলো করা শুভ্র ও মিষ্টি অপছন্দ করা অনিকের বাধাও কেউ মানছে না আজ। গুরুজনদের প্রায় সবার হলুদ দেয়া হয়ে আসলে শুভ্র আর্নিকার দিকে আর কিছুটা চেপে বসে হঠাৎ তার হাত রাখলো আর্নিকার লেহেঙ্গার বড় ওড়নার ভেতর দিয়ে তার কোমল উদরে। হঠাৎ ঠান্ডা কিছুর স্পর্শে কেঁপে উঠল মেয়েটা। হাতে মেহেদি দেয়া থাকায় কিছুই করতে পারল না সে। তবে কাজটি কার বুঝতে পেরেই চোখ পাকিয়ে তাকালো শুভ্রের দিকে। সেই দৃষ্টির তোয়াক্কা করল না পুরুষটি। সে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই তাকিয়ে আছে সামনের দিকে। আর্নিকা তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁত চেপে বলল, যাই না আমি, ওরা তো আমার জন্য এসেছে। এখন আমি যদি না থাকি তাহলে কি ভালো লাগবে? আর তাছাড়া বিয়ে তো একবারই হয়। সেই একবার বিয়েতে আমি যদি বাড়িতে না থেকে শ্বশুর বাড়িতে থাকি তাহলে কি ভালো লাগবে বলুন? অসহ্য পুরুষ, এর সাথে কথা বলাই বেকার। ছাড়ুন, কি করছেনটা কি এখানে? দেখেছেন আপনি এখানে কত মানুষ, বাবা মা সবাই আছে, ভাইয়া পাশে বসে আছে। শুভ্র তার দিকে তাকালো এক পলক, তারপর শান্ত কণ্ঠে বলল, ধরেছি কোথায় যে ছাড়বো। আর্নিকা আগের ন্যায় ধীর কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল। নাটক কম করুন। শুভ্র জবাব দিল না, তবে তার হাতের বিস্তরণ বাড়ল। আর্নিকার পুরো উদর জুড়ে চলল তার হাতের বিচরণ। মেয়েটা আবারও এক দফা কেঁপে উঠল ঠান্ডা শীতল স্পর্শে। গা কাটা দিল তার। কিছু বলতে না পেরে লজ্জায় মূর্ছা গিয়ে মাথা নত করে নিল সে। শুভ্র বুঝল, মনে মনে হাসল সে। তারপর আর্নিকার কানের পাশে মাথা নামিয়ে ধীর আবেশিত কণ্ঠে বলল, এমন রূপে আমার সামনে আসো কেন জান? তুমি জানো না, তোমার এই রূপে আমি বারংবার নিজেকে হারাই। তোমার এই চোখের তীক্ষ্ণ চাহনি আমায় পাগল করে তোলে। আবার তোমার এই লজ্জা নিবারণের চেষ্টায় চোখ নামিয়ে নেয়া, গাল লাল হয়ে আসা আমার তৃষ্ণা বাড়ায়। তোমাকে কাছে পাওয়ার তৃষ্ণা বড়ই দুরূহ এক তৃষ্ণা। তুমি হয়তো জানো না বউ, এই তৃষ্ণা নিবারণ বড়ই কঠিন। আমি তো কাল পর্যন্ত অপেক্ষা করতে চাইছি, তাহলে তুমি কেন তা হতে দিচ্ছ না? ভাই, তুই পাবলিক প্লেসে আছিস, সেটা তো মনে রাখ। আচমকা এমন কৌতুক করা কণ্ঠ শুনে আনিকা মাথা তুলে তাকালো সামনে। আশরাফকে দেখেই তৎক্ষণাৎ শুভ্রের থেকে দূরে সরে যেতে চাইল সে, তবে ব্যর্থ হলো। শুভ্র তার পুরুষালী হাতের সাহায্যে তাকে শক্ত করে চেপে ধরে আছে নিজের সাথে। শুভ্র বিরক্ত ভঙ্গিতে তাকালো আশরাফের দিকে। আশরাফ শুভ্রের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, বউ পাশে থাকলে কি আশেপাশে খবর ভুলে যাস নাকি ভাই? শুভ্র বিরক্ত নিয়ে তাকালো তার দিকে। বিরক্ত ভরা কণ্ঠে বলল, হ্যাঁ যা, এ তো কি হয়েছে? বিরক্ত করছিস কেন? আশরাফ এবার কিছুটা কষ্ট পাওয়ার মতো মুখে দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি বিরক্তই করি। আমি আর কি, এখন তো বউ পেয়েছিস না, আমায় তো বিরক্ত লাগবেই। কিন্তু একটা কথা মনে রাখিস। শুভ্র ভ্রু কুঁচকে তাকালো। কিছু বলার আগেই আশরাফ জোর গলায় গিয়ে উঠল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবাই আছে, পর হলাম আমি। তার এই গানে এক দফা হাসির রোল পড়ল সেথায়। লজ্জায় মূর্ছা যাওয়া আর্নিকাও হেসে উঠল কিছুটা শব্দ করে। শুভ্র এক পদক তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আবারও তাকালো আশরাফের দিকে। তারপর বেশ বিরক্ত নিয়ে ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ। তোকে ইনভাইট কে করেছে বলতো? তুই এসেছিস কেন? হ্যাঁ, আশরাফ এবার ভাব নিয়ে বলল, আমি আমার প্রাপ্য খাবার খেতে এসেছি, তার জন্য ইনভাইট করার দরকার নেই। শুভ্র ভ্রু কুঁচকে তাকালো। আশরাফ তা দেখে বলল, আরে বুঝলি না তো, তুই বুঝবিও না, মাথা মোটা কোথাকার। আমি বলতে চাইছি যে তুই আমার ছোটবেলার বন্ধু, তোর তার বিয়েতে খাওয়ার সম্পূর্ণ অধিকার আছে। আমি তো সেটাই বুঝে নিতে এসেছি। আমি আবার উদার মনের মানুষ, তাই আমাকে আর ইনভাইট দেওয়ার প্রয়োজন পড়ে নাই। মানবতার খাতিরে চলে এসেছি। মানবতার খাতিরে? আশরাফ আবারও হাসলো। এবার তার হাসিতে একটা শয়তানির রেশ পাওয়া গেল। সেই বাঁকা হেসে শুভ্রের দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল, শুধু এটাই না, আরও অনেক কিছু করব, দেখবি।
কথাটি সম্পূর্ণভাবে শেষ করার আগেই সামনের হলুদের বাটি থেকে এক মুঠো হলুদ উঠিয়ে শুভ্রের উপর এক প্রকার হামলা চালালো সে। শুভ্র হয়তো এমন কিছু যে হবে তা বুঝতে পেরেছিল, তাই তো আর্নিকাকে ছেড়ে দ্রুত বাধা দেওয়ার চেষ্টা করলো সে। তবে শেষ রক্ষা হলো না। আশরাফ তার আগেই তার সম্পূর্ণ মুখবিবরে হলুদ লেপটে দিয়েছে। চোখে মুখে ঢুকে কিছুটা নাজেহাল অবস্থায় তার। প্রায় সবারই দৃষ্টি এখন তাদের দুজনের দিকে। দুজনের কাণ্ডে হাসি থামাতে পারছে না কেউ। আর্নিকা তাদের এরূপ অবস্থা দেখে আগে থেকে যতটা সম্ভব দূরে সরে এসেছে। তার পাশে বসা ঈশাও কিছুটা ঝুঁকে গিয়েছিল অনিকের দিকে। অনিক দুহাতে আগলে রেখেছে তাকে। অনিক তাদের দিকে তাকালো, এক পলক আশেপাশে তাকিয়ে বেশ বুঝলো তার কাজের মহলের আক্রমণও কিছুক্ষণের মাঝেই ঘটবে। সাথে তার বিচ্ছু কয়েকটা বন্ধু তার দিকে এগিয়ে আসে। এত